ভারতবর্ষের কথা বলতে চান। তার আগে যারা বিদেশে গিয়েছিলেন, মহাত্মা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং রমেশচন্দ্র দত্ত, এরা একটা অন্যান্য উদ্দেশ্য গিয়েছিলেন। উদ্দেশ্যটা কি? মহাত্মা রামমোহন গিয়েছিলেন মোগল রাজার হয়ে দরবার করতে, দ্বারকানাথ ঠাকুর গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য বাড়াতে, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, অরবিন্দ ঘোষ, সুভাষ বোস তারা গিয়েছিলেন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেতে। বিবেকানন্দ ভারতবর্ষের কথা বলতে গিয়েছিলেন এবং যেহেতু ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন, তাই পাশ্চাত্যের সমাজটাই খুব তাড়াতাড়ি দেখেছিলেন, বুঝতে পেরেছিলেন এবং পূব এবং পশ্চিমের না মিলন ঘটালে যে আধুনিকতাটা আসবে না সেটা বুঝেছিলেন। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। স্বামীজি যখন ফিরে এলেন তখন ইন্ডিয়ান মিরার কাগজের যিনি এডিটর তিনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো ওদেশও দেখলে এদেশও দেখলে, দুটোর মধ্যে তফাৎ কী? বলেন ওদেশে দেখলাম কোনো প্রতিভাবান মানুষ নেই, কিন্তু প্রতিষ্ঠানগুলো বড় সাংঘাতিক। আমাদের দেশে প্রতিষ্ঠান নেই, তাই প্রতিভা ঘরে ঘরে নষ্ট হয়ে যায়। অসাধারণ অবজারভেশন। আমরা কিন্তু স্বাধীনতার এতদিন পরেও এক রামকৃষ্ণ মিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারলাম না আমাদের দেশে, যে প্রতিষ্ঠানটা মানুষের সেবা করবে। ধরুন আমাদের যদি খেলাধুলার প্রতিষ্ঠানগুলো বলেন, তার মধ্যে রাজনীতি করেই প্রতিষ্ঠানগুলো উঠে গেল, সব প্রতিষ্ঠান উঠে গেল। কারণ হচ্ছে যে আমরা সংকীর্ণতার বিরুদ্ধে বেরোতে পারলাম না। বিবেকানন্দ ওদেশে কি দেখেছিলেন? দেখেছিলেন মানুষের মধ্যে সংকীর্ণতাটা কম। এটি চিঠিতে লিখছেন হরিদাস বিহারীদাস দেশাইকে, এদেশে মানুষ নতুনত্বকে গ্রহণ করে, তাই একজন চলে গেলে অনায়াসে একজন তার জায়গাটা পূরণ করে। আমাদের দেশে যেহেতু সেটা হয় না, তাই একজন চলে গেলে বহু বছর আরেকজনের জন্য অপেক্ষা করতে হয়। এইটা স্বামীজি দেখেছিলেন। আর রবীন্দ্রনাথ স্বামীজি মারা যাওয়ার পরে ভারতী পত্রিকায় লিখেছিলেন, পূব এবং পশ্চিমকে মিলন করতে গিয়ে স্বামী তার জীবনকে উৎসর্গ করেছেন এবং বলছে যে পাশ্চাত্য থেকে আমাদের প্রযুক্তি আসবে, বিনিময়ে আমরা আধ্যাত্মিকতা দেব। ওই নৈতিকতার সঙ্গে যদি আধুনিকতা আসে, দেখুন আমরা তো আধুনিক না, আমরা কেক খাওয়াতে আধুনিক, আমরা রিবকের জুতো পরাতে আধুনিক, আমরা স্মার্ট ওয়াচ পরাতে আধুনিক, আমরা কারেন্ট মোবাইল ফোন ব্যবহার করাতে আধুনিক, কিন্তু মনটা সেই সংকীর্ণই আছে। পাশে যদি কেউ এসে বসে, তাহলে প্রথমেই মাপার চেষ্টা করি যে এর কি ধর্ম হতে পারে, এ কি খায়। আমার এক বন্ধু আছেন, দক্ষিণ কলকাতায় থাকেন, বুঝলেন, দুঃখের কথাটা কি বলবো, একেবারে খোদ দক্ষিণ কলকাতার অসাধারণ একটি হাউসিং কমপ্লেক্সে থাকেন এবং তারা দুজনে হিন্দু মুসলমানের বিয়ে হয়েছে সেখানে, কোনোদিন কোনো সমস্যা হয়নি। ইদানিংকালে প্রশ্ন উঠতে শুরু করেছে তারা বাড়িতে কি খান, কোনোদিন হয়নি। কিন্তু এই যে আমাদের বাইরেটা আস্তে আস্তে একেবারে চূড়ান্ত খারাপ জায়গায় পৌঁছাচ্ছে, অথচ আধুনিকতা আসছে। জন্মদিনের সময় কেক না খেলে আপনার তো জাত হবে না, হাতে স্মার্ট ওয়াচ না পড়লে সবাই বলবে এ মায়ে সেকেলে লোক, একটা জুতো একটা এরকম স্টার রাইট থাকতে হবে, রিবক জামা পরতে হবে, একটা ছোট্ট একটা সেখানে পিউমা লাফিয়ে যাচ্ছে একটা জন্তু পড়তে হবে। এই আধুনিকতা স্বামীজি চাননি। স্বামীজি চেয়েছিলেন মনের আধুনিকতা। আধুনিক মন কার? যে মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে সে কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা সে দেখে না, তার ধর্ম দেখে না, তার গোত্র দেখে না, তার লিঙ্গ দেখে না, কিছু দেখে না। দেখে আমার সামনে মানুষ রয়েছে, এই মানুষটার সঙ্গে কথা বলা, আদান প্রদান করা, বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, এটাই আমার একমাত্র কাজ। বিবেকানন্দ করতে পেরেছিলেন, তাই তিনি আধুনিক। এবং তাই দেখবেন স্বামীজির জনপ্রিয়তা এত বাড়ছে। একটা ছোট্ট ঘটনা বলি, একেবারে ভারত আর নেপালের বর্ডারে একটা গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে গিয়ে একটা বড় হোটেল, সেই হোটেলে গিয়ে দেখি সর্বত্র স্বামীজির ছবি, হোটেলের লবিতে স্বামীজির ছবি, শোয়ার ঘরে স্বামীজির ছবি, বাইরে যে রিসেপশনিস্ট সেখানে স্বামীজির ছবি। তা রিসেপশনিস্টকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা যে স্বামীজির ছবি রেখেছেন এর কারণ কি? আমি তো এত জায়গায় ঘুরি, কোনো হোটেলে আজ অবধি স্বামীজির ছবি দেখিনি, কেউই দেখেনি মনে হয়। তখন বললেন আপনি অপেক্ষা করুন, আমাদের যিনি মালিক তিনি আসবেন, তাহলে তিনি আপনাকে বলবেন। তো বিকেল সন্ধ্যের মুখে দেখি মালিক এলেন একটা খোলা জিপে,
তার চারদিকে ওপেন বন্দুক নিয়ে তার বডিগার্ড, সব রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এলো। আমি বললাম যে স্যার আপনি কেন সব ছবি রেখেছেন? বললেন শুনুন না কথা বলি, আমি একেবারে অন্তর শ্রেণী থেকে আসছি, কেউ আমাদের কথা বলেননি, গান্ধীজি বলেননি, পণ্ডিতজি বলেননি, কিন্তু স্বামীজি বলেছেন। স্বামীজি একমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আমার কাজ হচ্ছে যে এই আমি যে বিবেকানন্দ শুধু ছবি রাখি তা না, এই যে হোটেলের সব কর্মচারী আছেন তাদের প্রত্যেককে আমি স্বামীজি পড়ানোর ব্যবস্থা করি। এবং আমার যে পাটনায় বাড়ি আছে সেই বাড়িতে গিয়ে আপনি যদি যান দেখবেন আমার সব ভাই বউ ছোটো বাচ্চারাও স্বামীজি পড়ে। শুধু তাই না, যদি নতুন কোনো আমার বাড়িতে বউ করে কাউকে আনা হয়, বিয়ের 6 মাস আগে আমি স্বামীজির বই দিয়ে দিই তাকে। বই দিয়ে বলে বইগুলো পড়বে, তারপর আমি তাকে জিজ্ঞেস করি, যদি সে উত্তর দিতে পারে তাহলে তাকে বউ করে আনি, না হলে আনি না। কারণ স্বামীজি অন্তরদের যেভাবে দেখেছিলেন আর কেউ দেখেননি। কি অসাধারণ কথা যে স্বামীজি কোনো ভেদ করেননি কোনো দিন। স্বামীজির মনে হয়েছিল যে ওই নতুন ভারত বেরোবে চাষার কুটির থেকে, গুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এই যে আগ্রাসী ভালোবাসা, এটা আমাদের আনতে হবে। আমাদের তার কণামাত্র পড়লেও জীবনটা ধন্য হয়ে যায়। আমি তো সবাইকে বলি, আমি একটা জায়গায় গোখেল কলেজে মাঝে মাঝে পড়াতে যাই, বলি দেখো ভাই বেরিয়ে একটা কেকের দোকান আছে, ওখানে যেও না, ওখানে কোনো কিচ্ছু নেই। উল্টো দিকে পিজি হাসপাতাল, সেখানে যাও। দুর্ভাগ্য যন্ত্রণা ক্লিষ্ট মানুষের সঙ্গে নিজে যুক্ত হও, দেখো কিভাবে ইমার্জেন্সি তাদের ট্রিটমেন্ট হচ্ছে। একবার যদি মানুষের যন্ত্রণার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলা যায় এবং চেষ্টা করা যায় যে সেই যন্ত্রণায় কীভাবে সহায়তা করব, সেটাই তো আধুনিকতা। আমি সব মানুষকে গ্রহণ করছি, সেটা আধুনিকতা। আর সেই আধুনিকতায় হাঁটতে হবে আমাদের, না হলে কিন্তু খুব বিপদ, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমার স্যার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিবেকানন্দ তো খুবই বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, তো শ্রীরামকৃষ্ণদেবের যে আধ্যাত্মিকতার মধ্যে উনি কী করে নিজেকে নিমজ্জিত করলেন ওই বিজ্ঞান মনস্ক মানুষ? আচ্ছা, এটা অসাধারণ প্রশ্ন করেছেন। স্বামীজির খুব বন্ধু ছিলেন ব্রজেন্দ্রনাথ সিং। তার খুব দুঃখ হতো যে নরেন একজন পূজারী ব্রাহ্মণের কাছে চলে গেলেন, এটা কি ঠিক হলো? তারপরে একদিন তিনি গেছেন দক্ষিণেশ্বরে, সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একবারে বাজ পড়ছে, মেঘ ডাকছে, ঘরের মধ্যে শুধু শ্রীরাম